ব্যস্ততার মধ্যেই সাজেদা বেগম অর্ষার কাছে এলেন। আচমকা হাত ধরা অর্ষার কিছুটা চমকে গেলেন। তার মনোযোগ তামিম এবং ঐশীর দিকে ছিল বলেই এই ভয়টুকু পেয়েছে। পরক্ষণে সাজেদা বেগমকে দেখে মুচকি হাসল সে। সাজেদা বেগম আলতো করে অর্ষার চোখে ৫টা হাত বুলালেন। আহত স্বরে বললেন, এখনো সারেনি? অর্ষা মৃদু হেসে বললেন, সেরে গেছে তো, শুধু দাগটাই আছে, চলে যাবে। কেমন আছো আপনি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুজনে কিছুক্ষণ টুকটাক আরো কথা বলছিল, তখন অর্তি সেখানে উপস্থিত হয়ে বলল, বড় আপু তোমাকে ডাকে। অর্ষা সাজেদা বেগমের দিকে তাকালো। তিনি ওর মাথায় হাত বুলিয়ে বলল, যাও, পরে কথা হবে। অর্ষা হেসে অর্থির সঙ্গে চলে গেল। ঐশী দাঁড়িয়ে ছিল সিঁড়ির কাছে। ড্রয়িং রুমে এখন শুধু বড়দের আলাপ আলোচনা। শেষ সময় তামিমের বড় চাচা চাচি, কাজিন আর ঘনিষ্ঠ কিছু প্রতিবেশীও এসে আয়োজনে যোগদান করেছেন। অর্ষা আসতেই ঐশী বলল, চল। কোথায়? জানতে চাইল অর্ষা। ছাদে। এই শীতের মধ্যে ছাদে কেন? ছাদে নাকি কিসের আয়োজন করছে, সবাই অপেক্ষা করছে, চল। তোর যেতে হয় যা, আমি এই শীতের মধ্যে ছাদে যাব না। অর্ষা, তামিম কি ভাবে বলতো? তাছাড়া এখানে সবাই মুরব্বিরা বসে আলোচনা করছে, এখানে তুই কি করবি? কথা না বাড়িয়ে চল এখন। অর্থিও অর্ষার হাত ধরে টানতে টানতে বলল, হুম আপু, চলো তো। অগত্যা আশাকে যেতে হলো। তিন বোন যখন একত্রিত ছাদে পৌঁছলো তখন মুগ্ধতা তিনজনের চোখে ভরে গেল। ছাদটা খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও না, মাঝারি ধরনের বলা যায়। চারদিকে ইটের রেলিং করা। একপাশে রয়েছে পরিচিত অনেক ফুল এবং ফলের গাছ। গাছগুলো এখন বিভিন্ন ধরনের ঝাড়বাতি জ্বলছে। ছাদের অন্য সাইডে ফ্লোরিং করে বসার জায়গা বানানো হয়েছে। গায়ে দেওয়ার জন্য অনেকগুলো কম্বলও ভাঁজ করে একপাশে রাখা হয়েছে। কয়েকটা কম্বল আবার অনেকে খুলে পায়ের উপর দিয়ে রেখেছে। বসার জায়গাটুকুতে রয়েছে লাইটিং, ফুল এবং বেলুন। বাতাসে বেলুন জোড়াগুলো এদিক ওদিক উড়ছিল। অর্থিত আনন্দে লাফিয়ে উঠে বলল, এত সুন্দর! তামিম ওদের দেখে এগিয়ে এলো। হাতটা ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে মৃদু স্বরে বলল, ওয়েলকাম মাই কুইন। লজ্জায় হোক বা শীতে ঐশী কাঁপান্বিত ভাব লক্ষ্য করছিল অর্ষা। তিন বোন তামিমের সাথে গিয়ে বসলো জায়গাটিতে। বাকিরা সবাই এখানেই বসে আছে। তামিম ও সব বন্ধু বান্ধব এবং কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কয়েকজন কলিগও ছিল এখানে, তবে আহনাফ অনুপস্থিত। লোকটা কি চলে গেছে? নিচে তো তার বাবা মা আছে, তাহলে কি জানি, গেলেও যেতে পারে। অর্ষা আর বিষয়টা খাটল না। তামিম ঐশীকে জিজ্ঞেস করলেন, জায়গাটা ভালো লেগেছে? ঐশী লজ্জায় নত না জানে হয়ে মাথা নাড়ালো। তামিমের বন্ধুরা তখন একজোট হয়ে হেসে বলল, সব ক্রেডিট কিন্তু আমাদের ভাবি, জায়গাটা আমরা সাজিয়েছি। তামিম বলল, আচ্ছা, তোরা সাজিয়েছিস বলে এখন সব ক্রেডিট তোদের হয়ে গেল? প্ল্যান কার ছিল শুনি? বন্ধুদের মধ্যে তখন একজন বলল, বইয়ের সামনে এত ভাব নিয়ে না বাবু, প্ল্যান তোমার একার ছিল না, আহনাফের ভূমিকা আছে এখানে। তো আমি কখন এটা অস্বীকার করলাম? আমি কি তোদের মতো নিমক হারাম নাকি? খবরদার আমাদের বাঁচাবি না, ভাবির সামনে কিন্তু সব ফাঁস করে দেব। কি ফাঁস করবি কর। তামিম ভয় পায় না কাউকে। আমাদের সামনে তো বাঘ সাজবি, বিড়াল তো হবি বইয়ের সামনে। তামিম রেগে তাকাতেই ওরা হেসে বলল, আচ্ছা, আমরা ঝগড়াঝাটি পরে করব। চল এখন আড্ডা শুরু করা যাক। প্রথমে গান দিয়ে শুরু করি, এরপর ট্রুথ অ্যান্ড ডিয়ার গেম খেলে শেষ করব। কি বলিস তোরা? একজন বলল কথাগুলো। বাকিরা তার সাথে সহমত পোষণ করলো। এর মধ্যে অনেকেই আগে থেকে বলে দিতে লাগলো, আমি কিন্তু গান টান পারি না, আমি গাইব না বলে দিচ্ছি। তামিম বলল, আই থিংক আমার চেয়ে বাজে গান এখানে তোরা কেউ গাস না। আমি যদি আমার হবু বউয়ের সামনে এই ভয়েস নিয়ে গান গাইতে পারি, তাহলে তোরা পারবি না কেন?
এক কলি হলেও গাইতে হবে। তাছাড়াও এখানে কেউ আমার প্রফেশনাল নই। সো এত ভেবেচিন্তে গাইতে হবে না। আমরা জাস্ট সবাই একসাথে সময়টা উপভোগ করব। এই যা। তামিমের লম্বা বক্তব্যের পরে কেউ আর দ্বিমত করল না। তামিমও একপাশে ভালো মতো বসে বলল, প্রথমে কে গাইবেন? অর্তি হাত তুলল, বলল আমি। সবাই মুচকি হাসতে হাসতে হাততালি দিয়ে অর্তির উৎসাহ দিল। হাততালি থামার পর অর্তি চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো সবাইকে। অর্তির কণ্ঠে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনে সবাই রীতিমতো বিস্মিত। একজন তো বিস্ময় লুকিয়ে রাখতে না পেরে বলে ফেলল, তুমি কি গান শেখো অর্তি? অর্তি দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, তাহলে এত চমৎকার করে গাইলে কি হবে? তাও আবার রবীন্দ্রসঙ্গীত। অর্তি অর্ষার দিকে তাকিয়ে বলল, আপুর সাথে গাইতে গাইতে শিখে গেছি। আপু তো আরো সুন্দর করে গান গায়। সবার নজর গিয়ে পড়ল এবার অর্ষার দিকে। অর্ষা কিছুটা লজ্জা পেয়ে বলল, অযথাই। ও আগ বাড়িয়ে বলছে সব। ঐশী তখন বাদ সেজে বলল, মিথ্যে বলছিস কেন? অর্থি যা বলছে সত্যি তো বলছে। এরপর সে সবার দিকে তাকিয়ে বলল, আসলে অর্ষা অনেক ভালো গান করে। ওর গানের গলা অনেক সুন্দর। গানের জন্য অনেক পুরস্কারও পেয়েছে। অর্ষা চোখ পাকিয়ে বলল, আপু? এভাবে উপস্থিত সবাই অর্ষার গান শোনার জন্য উত্তাল হয়ে পড়েছে। এত মানুষের উত্তাল ভাব দেখে অর্ষা কেমন জানি নার্ভাস ফিল লাগছে। সে এটা বলেছেও, কিন্তু সবাই এমনভাবে জোরাজুরি করছে যে অর্ষা বাধ্য হয়েই গান গাওয়ার জন্য রাজি হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে নিজের মতো করে গাইতে শুরু করলো, ঠিক এমনভাবেই তুই থেকে যা স্বভাবে। আহনাব ছাদের অন্য পাশে দাঁড়িয়ে আছে। সবাই থেকে দূরে থাকার কারণ হচ্ছে সুপ্তি। তামিম অফিসের কয়েকজন কলিগকে দাওয়াত দিয়েছে, ছেলে মেয়ে উভয়। তবে আহনাফের সাথে সুপ্তির সম্পর্ক নেই বলে সে সুপ্তিকে দাওয়াত করেনি। তবে সুপ্তি বাকি কলিগদের সাথে এখানে উপস্থিত হয়েছে। বলা বাহুল্য যে বিনা দাওয়াতেই, যেটা তামিম এবং আহনাফ কারই ধারণা ছিল না। এখন একটা মানুষ বিনা দাওয়াতে এলে তো তাকে মুখের উপর চলে যেতে বলা যায় না। আফটার অল সে আবার পরিচিত। আহনাফ সুপ্তি আগমনে প্রচণ্ড বিক্ষুব্ধ হলেও তামিম স্বাভাবিক থেকেছে। কাউকে কিছু বুঝতে দেয়নি, কারণ অনুষ্ঠানটা তো তার বাসাতেই হচ্ছে। সুপ্তি এখানে এসেছে মূলত আহনাফের সাথে কথা বলার জন্য। অফিসে সে আহনাফের ধারের কাছেও যেতে পারে না, এড়িয়ে চলে। ভেবেছিল এখানে এসে অন্তত কথা বলার সুযোগ পাবে। যেভাবেই হোক কথা বলে আহনাফকে কনভিন্স করে ফেলবে। কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে আহনাফ। এখনো সে সুপ্তিকে এড়িয়ে চলে। মুখোমুখি পর্যন্ত হয়নি। সে চলে যেত যদি না এঙ্গেজমেন্ট তামিমের হতো। ওই মেয়ের জন্য তো আর সে নিজের কাছে বন্ধুদের কষ্ট দিতে পারে না। তাই সে সুপ্তিকে এড়িয়ে চলতে আড্ডাও যোগদান করেনি। টাইমের কথা রাখতে ছাদে এলো সে। দূরে সবার আড়ালে একাকী দাঁড়িয়ে আছে। এখান থেকে ওদের কথোপকথন সব শোনা না গেলেও গান শুনতে পাচ্ছিল। অর্থী গাওয়া গানও সে শুনেছে। গানটা যে অর্থী গেয়েছে এটা বুঝেছে সে অর্থী বাচ্চা ভয়েস শুনে। কিন্তু অর্ষার গান শুনে সে একটু না, বেশ অনেকটাই কৌতূহলী হয়ে উঠল। এত স্বচ্ছ ভয়েস। সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অন্ধকার থেকে এক পা দুপা করে বেরিয়ে আড্ডার জায়গায় এগিয়ে যেতে লাগলো। সাদা শার্ট ও কালো স্যুটে তাকে এত সুন্দর লাগছিল যে সুপ্তি চোখেও সরাতে পারছে না। এতক্ষণ পর আহনাবকে দেখতে পেয়ে তার ভীষণ আনন্দ হচ্ছিল। আহনাব যখন প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে একটু একটু করে এগিয়ে আসছিল, সুপ্তি ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আহনাবকে জড়িয়ে ধরতে। তবে আহনাবের মন কিংবা দৃষ্টি কোনোটাই মোটেও সুপ্তির দিকে নেই। সে তো কেবল মুগ্ধ নয়নে মগ্ন হয়ে অর্ষাকে দেখছিল এবং ওর মিষ্টি সুরে গান শ্রবণ করছিল। অর্ষার দৃষ্টি নত তার মুঠো করে রাখা হাতের দিকে। সে নিজে মনে গাইছিল তখন, তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, গানটা নিজ দায়িত্বে পড়ে নিবে। অর্ষার গান শেষ হলে হাততালিতে ভরে গেল চারপাশটা। অত্রি উৎফুল্ল হয়ে বলল, দেখেছেন সবাই, আমি সত্যি বলেছিলাম না? সবাই অত্রির সাথে সহমত হলো। আহনাব
যেভাবে এসেছিল আবার সেভাবে চলে গেল। বাকিরা ডাকলেও সে আসেনি। তামিম বিষয়টা এড়িয়ে যেতে বলল, এবার কার গান পালা, শুরু কর। এরপর গান গাইল তামিমের এক বন্ধু। সে সুযোগে সুপ্তি উঠে গেল আহনাফের কাছে। পিছন থেকে ডাকলো, আহনাফ। সুপ্তির কণ্ঠ শুনে মেজাজ বিগড়ে গেল আহনাফের। পিছু ফিরে দাঁত মুখ খিচে বলল, সমস্যা কি তোমার? বলছিলাম না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না? আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না? না, যায় না। প্লিজ। এটা তামিমের বাসা না হলে আর অনুষ্ঠান না থাকলেও ঠিক কিভাবে যে তুমি অপমানিত হতে ভাবতে পারছো না। সো প্লিজ, কোনো সিনক্রেট করতে বাধ্য করো না আমায়। আর নিজেও করো না। আমায় অপমান করে যদি তুমি শান্তি পাও তাহলে করো। আমার কোনো আপত্তি নেই। তবু শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও। একটা সুযোগ দাও। সুযোগ তো দিয়েছিলাম তোমায়। ছবিটা নিয়ে এক্সপ্লেন করতে বলেছিলাম। করেছো? ওকে ফাইন। চলো তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। তুমি তো আমাকে ভালোবাসো, রাইট? হ্যাঁ। ওই ছবিটায় তুমি যেমন ক্লোজ ছিলে ওই ছেলের সঙ্গে, তোমার সাথে কি আমি এতটা ক্লোজ হয়েছি কখনো? সুপ্তি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না। তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আরেকটা ছেলেকে কিভাবে চুমু দিতে পারো? তাও আবার কোলে বসে। শুধু এতটুকুই এনাফ না, এটা আবার ছবি তুলে রেখেছো। ওর মানেটা কি দাঁড়ায় তাহলে? ভালোবাসবে আমাকে আর শরীর? একটু থেমে বলল, তোমাকে বাজে কথা বলতো আমার মুখে লাগে। প্লিজ যাও এখান থেকে, ঘৃণা লাগে আমার তোমাকে দেখলে এখন। সুপ্তি চোখ ছলছল করছে। আহনাফ বিরক্ত হয়ে বলল, একসময় এই চোখের পানি দেখলে আমার কষ্ট হতো, আর এখন হয় করুণা। না, তোমার প্রতি না, আমার নিজের প্রতি আমার করুণা হয়, কারণ আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সুপ্তিকে এবার আর যেতে বলল না। আহনাফ নিজেই ছাদ থেকে নিচে নেমে গেল। ও চলে যাওয়া দেখে তামিম বুঝতে পেরেছে ঘটনা উল্টোপাল্টো কিছু একটা ঘটেছে। তাই সেও নিচে নামলো আহনাফের সাথে কথা বলার জন্য। গানের আড্ডা শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গেছে। ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম আর খেলা হলো না। শীতের রাত 10টা মানে অনেক রাত। সবাইকে বাড়ি ফিরতে হবে। অত্রি ঐশীর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। তামিম ঘুমান্ত ওর থেকে কোলে নিয়ে নিচে নামলো। একে একে করে সবাই বিদায় নেওয়ার পর অসহায় পরিবার এবার বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালো। তামিমের বাবা মা আজ রাতটা অনেকবার থেকে যেতে বললেও ওসমান আলম রাজি হলেন না। এর মধ্যে অত্রির ঘুম ভেঙে গেছে। তার পায়ে জুতা নেই, ছাদে রেখে এসেছে। তাই অর্ষা গেল ছাদে জুতা আনতে। ঐশী অত্রিকে ওয়াশরুমে নিয়ে গেল। অর্ষা ছাদে গিয়ে জুতো নিতে গিয়ে দেখলো আহনাফ ছাদে একা দাঁড়িয়ে আছে। সে না দাঁড়িয়ে সরাসরি চলে গেল সেখানে। এতক্ষণ সবাই বসেছিল। আহনাফ ওকে দেখে বলল, কিছু খুঁজছেন? হুম, অতি জুতা নিয়ে এসেছিল। ও, চলে যাচ্ছে আপনারা? হ্যাঁ, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি। আপনি কিন্তু দারুণ গান করেন। অর্ষা মৃদু হেসে বলল, থ্যাংক ইউ। কিন্তু আপনি আড্ডায় আসেননি কেন? আহনাফ কোনো রাগঢাক না রেখে বলল, আমি অপছন্দের মানুষদের সামনে থাকতে পারি না। মানে? আহনাফ ছাদ থেকে নেমে যাওয়ার পর সুপ্তিকে চোখ মুছতে মুছতে আসতে দেখছিল অর্ষা। সেখান থেকে আন্দাজ করেছিল হয়তো আহনাফের সাথে কিছু হয়েছে বা মনোমালিন্য। তবে এই ব্যাপারে সে আহনাফকে সরাসরি কিছু জিজ্ঞেস করল না। আহনাফ এবারেও কিছু না লুকিয়ে বলল, আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। সত্যি? আপুর কথা বলছেন? আহনাফ অর্ষার দিকে একবার তাকালো, এরপর ফের দৃষ্টি সরিয়ে বলল, হুম, চিনেন? না। তামিম ভাইয়া তখন পরিচয় করিয়ে দিয়েছিল সবার সাথে। নামটা তখনই জেনেছি। আর আপনি যখন ছাদ থেকে নেমে গিয়েছিলেন তখন সুপ্তি আপু কাঁদতে কাঁদতে আসছিল। কিছু হয়েছে কি? নাথিং। ব্রেকআপ হয়েছে। বেশি দিন হয়নি আর কি। যেদিন ভাঙচুর করেছিলাম সেই দিন। হুম, ব্রেকআপ হয়ে গেছে? তাহলে এখন সে কি চাচ্ছে? সুযোগ। সুযোগ চাইলে দিচ্ছেন না কেন? যদিও জানি না সে কি ভুল করেছে। ভুল তো করেনি, তবে সে চিটেড ইউথ মি। অর্ষা চুপ হয়ে গেল। প্রতারণা শব্দটা সে ভয় পায় আজকাল। কেন পায় কে জানে? আহনা বাঁকা হাসি দিয়ে বলল, প্রতারণাকে কি ক্ষমা করা যায়? প্রতারণা করে আবার ফিরে কেন এসেছে? হুম, নো। আর তাছাড়া একটা কথা আছে না, আমরা সবাই একদিন বুঝি কিছু হারানোর পর। কথাটা শুনে সঙ্গে সঙ্গে অর্ষা
চোখের দৃশ্যপট কেন জানি রিহানের মুখটা ভেসে উঠল। অর্ষা অনেকদিন বাদে আজ ভার্সিটিতে এসেছে। এর আগমনে সবচেয়ে বেশি খুশি হয়েছে শম্পা। অর্ষার ভার্সিটিতে সবচেয়ে প্রিয় বান্ধবী সে। স্কুল বেস্ট ফ্রেন্ড অর্ষা চাই থাকলেও দেখা সাক্ষাৎকার কিংবা কথা হয় খুব কম। অবশ্যই এমন হওয়াটা অস্বাভাবিক নয়। বিয়ে হয়ে গেছে একটা মেয়ের জীবনে তখন অনেক পরিবর্তনই ঘটে। কলেজ পর্যন্ত একসাথে পড়ার পর বেস্ট ফ্রেন্ড মিনির বিয়ে হয়ে গেছে। পড়াশোনা এখনো কন্টিনিউ রাখলেও ক্লাস করা হয় না। শম্পা অর্ষাকে দেখে বসা থেকে উঠে এসে শক্ত করে জাপটে ধরল। নিজেও ভারসাম্য রাখতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল অর্ষা। হেসে সেও জড়িয়ে ধরে বলল, পরে যাব তো? পড়বি না? তোকে ধরার জন্য কত আশিক আছে এখানে। ফালতু কথা বলবি না তো সব সময়। ফালতু কথা বলি নাকি সত্যি কথা বলি সেটাই তুই জানিস। একদিন আশিক নি কত মিস করছিলি জানিস। এতদূর আসতে ভালো লাগে না, কিন্তু তুই আপু এঙ্গেজমেন্ট না এসে কাজটা ভালো করিসনি। বাসা ম্যানেজ করতে পারিনি রে। সরি, তবে বিয়ে মিস করব না, প্রমিস। মিস করতে দিলে তো তুলে নিয়ে যাব। এই, তুলে নিয়ে গেলে কি হবে? তোর তো আর ভাই নেই, তাহলে না হয় একটা কথা ছিল। একটু থেমে শম্পা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ভালো কথা। তোর দুলাভাইয়ের কোনো ছোট ভাইটাই নেই? অসার ঠোঁট উল্টে বলল, হুম, না, সে একাই। বোন আছে একটা ছোট্ট, বিয়ে হয়ে গেছে। ছোট বাবু আছে আপুর, তাই শীতের মধ্যে আসেনি। শ্বশুর শাশুড়ি নাকি আসতে দেয়নি। থাক, মেয়ে মানুষের ফিরিস্তি শুনে আমার কাজ নেই। আমার যে সিঙ্গেল মরতে হবে বুঝতে পেরেছি। সিঙ্গেল কেন মরবি? তাছাড়া আর কি করব? নিজে একটা রিলেশন করছিস, তাও কোনো ছোট ভাই নেই। ঐশী আপুর বিয়ে করতেছে, তাও কোনো ছোট ভাই নেই, মানে একদম জাতা। অসহায় হেসে বলল, এমন ভাবে বলিস মনে হয় দুনিয়াতে ছেলে খুব অভাব। শোন, ভাইয়ার অনেক সুন্দর সুন্দর বন্ধু আছে, বিয়েতে ট্রাই করতে পারিস। সত্যি? হ্যাঁ। শম্পা হেসে ফেলল। বলো, আচ্ছা, সেসব পরে দেখা যাবে। ছবি তুলিসনি ভাইয়া আপুর? অবশ্যই। দেখা। অর্ষা আর শম্পা নিজেদের জায়গায় এসে বসে এতক্ষণ গল্প করছিল। অর্ষার ব্যাগ থেকে ফোন বের করে সবার ছবি দেখালো। ছবি দেখা শেষে শম্পা বলল, কিরে, রিয়ান ভাইয়ের ছবি দেখলাম না যে, দাওয়াত দিসনি? অর্ষার মনটা খারাপ হয়ে গেল। মলিন স্বরে বলল, বলেছিলাম কিন্তু আসেনি। কাজ আছে নাকি? ঘোড়ার ডিমের কাজ। একটা মানুষ এত ব্যস্ত থাকতে পারে? অর্ষা হাসার চেষ্টা করে বলল, পারে হয়তো। ওর লাইফ তো আর আমাদের মতো সাধারণ কোনো লাইফ নয় তো, তাই না? হুম, সে তো আবার সেলিব্রিটি। ড্যামিট। আমার মনে হয় কি জানিস কি, সে তোকে ভালোই বাসে না। মুখের ওপর এমন একটা তিক্ত কথা শুনে বেশ কষ্ট লাগলো অর্ষার। হজম করতে পারছে না ঠিক। মাঝে মাঝে সে তার মনে এমন প্রশ্ন আসে না, ঠিক তা নয়। একাকী তার মনে প্রশ্নগুলো আসে। কিন্তু যখনই রিহানের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো কথা মনে পড়ে যায়, তখনই সে তার মনকে সামলে নেয়। রিহান তো আগে এমন ছিল না। আগে ঠিক মতো সময় দিত, কথা বলতো, দেখা করতো। এত ব্যস্ততা বেড়েছে ইদানিং। পরিবর্তন এসেছে সাথে। অর্ষাও রিয়ানের কথা মেনে নিয়েছে। ব্যস্ততা ও কাজের চাপই এর একমাত্র কারণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে শম্পা বলল, যে ভালোবাসে সে হাজার ব্যস্ততার মাঝে প্রিয় মানুষটার জন্য সময় বের করে। সময় দেওয়া না দেওয়াটা নির্ভর করে নিজের উপর। আমার ওই মানুষদের সময় দিই যাদের গুরুত্ব আছে আমাদের জীবনে। বুঝতে পেরেছিস? বাদ দে এমন সব কথা। আমি তো বাদই দিই সবসময়, কিন্তু আমি তো ভালো চাই অর্ষা। তাই বারবার বলি, পরে বেশি কষ্ট পাওয়ার চেয়ে আগে নিজ থেকে সরে যা। অর্ষা বিষাদে হাসি হেসে বলল, বলা তো অনেক সহজ, কিন্তু করে দেখানো কঠিন। তোর জায়গায় আমি থাকলে আমি হয়তো এই কথাগুলো অবলীলায় যে কাউকে বলে দিতে পারতাম, যেমনটা তুই। মা ও আপু আমাকে সবসময় বলছি, কিন্তু তোদেরকেও আমি কিভাবে বোঝাই যে আমি কেমন সিচুয়েশনে আছি? তোরা তো বলেই খালাস। রিয়ানকে আমি ছেড়ে দেব এটা তো দূরের কথা, আমি ভাবতেও পারি না ওকে ছাড়া আমি থাকতে পারবো না। অর্ষা, আমি জানি
তুই তাকে কতটা ভালোবাসিস, কিন্তু সে কি তোকে ভালোবাসার যথাযথ মূল্যায়ন করেছে বল? সে তোকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, ভালোবাসার অভিনয় করে যাচ্ছে, আর তুই বোকার মতো সব সময় সায় দিচ্ছিস। এভাবে আর কতদিন চলবে আমার বল তো? অর্ষা চুপ করে আছে। শম্পা বলল, আচ্ছা, তুই তাকে বিয়ের কথা বলছিস? কি বলছে ভাইয়া? এখন বিয়ে করতে পারবে না, আগে ক্যারিয়ার। শম্পা বিদ্রুপ করে হাসলো, বলল, হায়, এই দিয়ে যদি তুই না বুঝিস। আচ্ছা, যাই হোক, বাদ দে। দেখ, এভাবে যে কয়দিন যায়, দুজনে 4টা ক্লাস করে বেরিয়ে গেল ক্লাস থেকে। অনেকদিন পর দুজনে দেখা হয়েছে বিদায় আজ দুজনে একসাথে কিছুক্ষণ ঘুরবে। ওরা প্রথমে দুপুরে খাওয়ার জন্য একটা নামি দামি রেস্টুরেন্টে গেল। যেহেতু শম্পা ঐশী এঙ্গেজমেন্টে আসতে পারেনি, তাই ওকে ট্রিট দেবে বলে ঠিক করেছে অর্ষা। দুই বান্ধবী খুশি মনে গল্প করতে করতে রেস্টুরেন্টে প্রবেশ করলো। কিন্তু সেই হাসি হাওয়ায় মিলে যেতে খুব বেশি সময় লাগলো না। এই তো ওদের থেকে হাত তিনেক দূরে ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা আছে রেস্টুরেন্টে। দোলনা সহ চারপাশে সম্পূর্ণ জায়গাটুকু প্লাস্টিকের অর্কিড ফুল দিয়ে সাজানো। ওইখানে পাশাপাশি হাত ধরে ছবি তুলছে রিয়ান আর অপরিচিত একটি মেয়ে। ওদের ছবি তুলে দিচ্ছে অন্য একজন। অর্ষা বুকের কষ্ট ফেটে যাচ্ছে, মুখ থেকে কোনো শব্দ যেন বের হচ্ছে না। ঠিক তেমন আবারও হাত পাও চলছে না, তার কষ্ট হয়তো ঠিক মতো ভাষাও সে প্রকাশ করতে পারছে না। শম্পা শক্ত করে অর্ষার হাত ধরে চেপে ধরল। ওদিকে অর্ষা দু চোখে তখন অশ্রুতে টইটুম্বুর। সে ঝাপসা দৃষ্টিতে তাকিয়েছিল রিয়ানের হাতের দিকে। কোনোভাবেই তার মানতে ইচ্ছে করছিল না যে এটাই তার রিহান, তার ভালোবাসার মানুষ। ওরা ঠিক কতক্ষণ এভাবে দাঁড়িয়ে ছিল খেয়াল নেই, তবে বেশ কিছুক্ষণ পর রিয়ানের সাথে অর্ষার চোখাচোখি হলো। এতক্ষণে অর্ষা চোখ থেকে গাল বেয়ে অশ্রুধারা নেমেছে। রিয়ানকে বেশ অপ্রস্তুত দেখালো। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো অর্ষার কাছে, বলল, তুমি এখানে? অর্ষা ক্রন্দন্ত স্বরে বলল, আমাকে এখানে আশা করনি নিশ্চয়। রিয়ান চুপ করে আছে। অর্ষা বলল, এই তাহলে তোমার ব্যস্ততা। অথচ আমি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না। অর্ষা কান্না আটকে গেল। ঢোক গিলে ফুঁপিয়ে বলল, অথচ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সাথে এটা নিয়ে পরে কথা বলবো। পরে কেন? যা বলার এখনই বলো, তা না হলে আর কখনোই বলা দরকার নেই। তুমি কাঁদছো কেন? এখানে তো কাঁদার মতো কিছু হয়নি, প্লিজ কান্না থামো। এখানে আমার পরিচিত মানুষজন আছে। রাইট, এখানে কাঁদার মতো কিছু হয়নি। সত্যি সত্যি কিছু হয়নি। থ্যাঙ্কস আমাকে আমার জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য, আমার বিশ্বাসের মূল্য এভাবে দেওয়ার জন্য। এরপর সে হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, বিশ্বাস যে কতটা দামি এটা তুমি ততদিন না বুঝবে যতদিন না কেউ তোমার বিশ্বাস ভাঙছে। এরপর সে কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। বেরোনোর সময় গেটে আহনাবের মুখোমুখি হয় অর্ষা, তবে দাঁড়ালো না। ততক্ষণে চলে এলো সেখান থেকে। রেস্টুরেন্টের পাশে একটা পাবলিক পার্ক আছে। সকালে আর বিকেলে অনেক মানুষজন থাকলেও এই দুপুরবেলা কোনো মানুষ নেই তেমন। একটা ফাঁকা জায়গায় গিয়ে অর্ষা হাঁটু গেড়ে ঘাসের উপর বসে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। ওর বুকের ভাঙা কান্না দেখে শম্পা নিজেও নিজে সামলাতে পারল না। আর সে চাইতো অর্ষা সরে আসুক রিহানের জীবন থেকে, ভালো থাকার জন্য। কিন্তু এভাবে হোক এটা চায়নি। সে অর্ষাকে জড়িয়ে ধরে নিজে কেঁদে ফেলল। অর্ষা কান্নার গতি বেড়ে যায়। তার আহাজারি কি ওই মানুষ অব্দি পৌঁছাবে কখনো? অর্ষা বাসায় ফিরেছে বিধ্বস্ত অবস্থায়। সাথে শম্পাও এসেছে। বাড়িতে আসার আগে অর্ষা বারবার করে বলে দিয়েছে বাসায় কিছু না বলতে। সে নিজেও চেষ্টা করবে স্বাভাবিক থাকার, সবার সাথে হেসে কথা বলল। শম্পা অবাক হয়ে দেখছে অর্ষাকে। একটু আগে সে মেয়েটা পাগলের মতো কাঁদছিল, আর এখন এখন কতটা হাসি খুশিতে কথা বলছে। বোঝার উপায় নেই মেয়েটা কি পরিমাণ পাহাড় সম কষ্ট বুকে চেপে রেখেছে। অবশ্যই অর্ষা কারো দিকে সরাসরি চোখ তুলে তাকিয়ে কথা বলেনি। কণ্ঠে আর ঠোঁটে হাসির পরিবর্তন করে গেল, চোখে ফোলা ভাব তো আর এক নিমিষে পরিবর্তন করতে পারবে না। শম্পা গোপনে একটা দীর্ঘশ্বাস নিল। আমিনা বেগম জানেন যে শম্পার সাথে অর্ষার সম্পর্ক অনেক ভালো। এর আগেও অনেকবার বাড়িতে এসেছে। বাড়ির সবার সাথে শম্পার বন্ডিংও অনেক ভালো।
অনেক দিন বাদে শম্পা বাসায় এসেছে বিদায় আমেনা বেগম যতটুকু সম্ভব রান্নাবান্না করে নাস্তা মিষ্টি দিলেন। সেই সাথে কপট রাগও দেখালেন এঙ্গেজমেন্টে না আসার জন্য। শম্পা আমেনা বেগমকে কথা দিয়ে ব্যস্ত রাখায় তিনি মেয়ের দিকে নজর দেয়নি তেমন। যাওয়ার পূর্বে শম্পা বেশ ভালোভাবে অর্ষাকে সান্ত্বনা দিয়ে গেল। যদিও এতে খুব বেশি কাজ হবে না, এটা শম্পা নিজেও জানে। রাতে আর খাবার খেলো না অর্ষা। ঘরের দরজা আটকে কান্না করতে লাগলো। সারা রাত ঘুম আসেনি চোখের পাতায়। কখন যে কাঁদতে কাঁদতে ভোর হয়ে গেল সে নিজেও জানে না। কতবার ফোন চেক করেছে হিসেব নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাম্বার কোথাও কোনো কল বা টেক্সট করেনি নিহান। যতবার এই তেতো সত্যের সম্মুখীন হয়েছে ততবারই অজরে কেঁদেছে বোকা মেয়েটি। তার মনে হচ্ছিল ভোর থেকে কেউ বুঝি জানটাকে বের করে নিচ্ছে, এখনই মারা যাবে সে। যখন তন্দ্রাভাব লেগে এসেছিল প্রায় ওই সময় রিহানের টেক্সট আসে অর্ষার ফোনে। অর্ষা এবং রিহান বসে আছে একটা রেস্টুরেন্টে। সকালে রিহানের মেসেজ পাওয়ার পর থেকে তার অপেক্ষা করতে পারেনি। সময়ের আগেই চলে এসেছে। দেখা করার কথা অবশ্যই রিহান নিজেই বলেছিল। সে এসেছে বেশিক্ষণ হয়নি, চুপচাপ বসে আছে। অর্ষাও নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে রিহানের পানে। বেশ অনেকক্ষণ পর রিহান তাকালো অর্ষার দিকে, মলিন স্বরে বলল, কেঁদেছো? চোখ মুখ এত ফোলা কেন? অর্ষা কিছু বলল না। তাচ্ছিল্য ঈর্ষা হাসি তার ঠোঁটে হেলে গেল। রিহান শ্বাস নিয়ে বলল, কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু বলাটা ভীষণ প্রয়োজন। বলো। রিহানকে ফের নিশ্চুপ তাকিয়ে থাকতে দেখে অর্ষা শুধালো, মেয়েটি কে ছিল? রিহান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, বাড়ি থেকে ওর সাথে বিয়ের কথাবার্তা চলছে আমার। অর্ষা মনে হলো কেউ তাকে গভীর সাগরে ফেলে দিয়েছে, যেখানে কোনো কূল কিনারা নেই। অর্ষা ঠাঁই পাচ্ছে না। গভীর সমুদ্রে সে তলিয়ে যাচ্ছে। রিহান অবলীলায় কিভাবে বলল কথাগুলো? অর্ষার চোখ ছটকে পানি বের হলো। কান্না করে জিজ্ঞেস করলো, তুমি ওই মেয়েকে বিয়ে করবে? প্লিজ অর্ষা, কান্না করো না। আমার কিছু করার নেই। আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। তাই ভালোবাসার আগে তো পরিবারের অনুমতিও নেওনি, আর এখন পরিবারের দোহাই দিচ্ছ আমাকে? তোমাদের হাত ধরে ছবি তোলা দেখে তো মনে হয়নি গতকালে প্রথম দেখা কিংবা কথা হয়েছে। তার মানে আরো আগে থেকে ওই মেয়ে তোমার জীবনে আছে, আর এজন্যই ছিল তোমার এত ব্যস্ততা। আমার কি অপরাধ ছিল রিহান? আমায় কেন ঠকালে তুমি? আমায় তোমার ভালো লাগে না এটা আমাকে তুমি বলতেই পারতে। আমি সরে যেতাম তোমার পথ থেকে। আসলে এতদিন সম্পর্ক আমাদের, তোমার প্রতি একটা মায়া জন্মে গেছিল, তাই ছাড়তে পারছিলাম না। ভেবেছিলাম পরে সময় বুঝে তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগেই তো সব ঘটে গেল। আমার মনে হয় আমাদের এবার আলাদা হওয়ার সময় এসে গেছে। সম্পর্কটা আর এগিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আজ সকাল যখন রিহান কল করে দেখা করতে চাইলো অর্ষা খুশি হয়েছিল। ভেবেছিল রিয়ান সরি বলবে, সব ঠিক করে নেবে, কিন্তু এমন কিছু সে শুনবে এটা ভাবেনি। সে বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না, নীরবে কাঁদছে শুধু। রিয়ান বলল, আমি জানি আমি তোমার সাথে হয়তো অন্যায় করেছি, কিন্তু আমার কিছু করার নেই এখন। আম সরি, ক্ষমা করে দিও আমায়। অর্ষা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, তোমাকে ক্ষমা করতে না পারার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি যদি তোমার ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার। সরি। অর্ষা দাঁড়ালো না, শুনলো না আর রিহানের কোনো অজুহাত। নীরবে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। বাড়ি ফিরে একদম চুপচাপ রইল। পাথর মনে হলো তার নিজেকে। আচমকা কান্না থমকে গেল তার। বাড়ির সবাই থেকে একটু একটু করে গুটিয়ে নিতে লাগলো নিজেকে। অন্যদিকে ঐশী বিয়ের বন্দোবস্ত করতে গিয়ে অর্ষার প্রতি আলাদা নজর দিতে পারেনি বাড়ির কেউ। তাদের ভাবনাতেও নেই যে তাদের আদরের মেয়ে মৃত্যু যন্ত্রণা নিয়ে কিভাবে আছে। রাত নামার সাথে সাথে অর্ষা আহাজারি বাড়ে, বুকের ব্যথা করে। কতবার সে যে সিলিং ফ্যানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল নিজেও জানে না। পরক্ষণে বাবা মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। পিছিয়ে আছে সে, কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না ভেতরকার যন্ত্রণা। একদিন খুব সকালে শম্পা এলো বাড়িতে। অর্ষা তখন বারান্দায় বসে আছে। পুরো রাত ধরে সে এখানে জেগে কাটিয়ে দিয়েছে। তার বোকা কান্নার সাক্ষী ছিল একটি রূপালি চাঁদ এবং এক ঝলকানো নক্ষত্র।
অর্ষাকে এভাবে বসে থাকতে দেখে শম্পা কিছুটা ভয় পেয়ে গেল। পাশে বসে বলল, এই ঠান্ডা ফুলের ওপরে এভাবে বসে আছিস কেন? সোয়েটারটা পরিসনি? অর্ষা জবাব দিল না, ফিরে তাকালো না শম্পার দিকে। শম্পা বলল, অর্ষা পাখি, তুই কি আমাকে বল, কতবার ফোন দিয়েছি ধরিসনি, কলেজে যাচ্ছিস না? মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে বলতো? রিহান ভাইয়ার কথা বলছিস? পরের দিন দেখা হয়েছিল। পরে অর্ষা কাঁদতে কাঁদতে রিহানের সাথে কথাগুলো বলল। কান্নার ধমক বেড়ে গেল ওর। শম্পা ওকে বুকে জড়িয়ে নিল, মাথা বুলিয়ে ধরে আসা গলা বলল, কাঁদিস না প্লিজ। আমার ভীষণ কষ্ট হচ্ছে শম্পা, আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। কেন করলো রিহান আমার সাথে এমন? আমি ওকে ছাড়া থাকতে পারবো না শম্পা, ওকে এনে দে আমায়, আমি মরে যাচ্ছি। শম্পা আরো শক্ত করে জড়িয়ে ধরলো, মাথা হাত বুলিয়ে বলল, পাগলামি করিস না। কাকে ফিরে যাচ্ছিস তুই? যে তোকে চায় না, যে আর তোর না। মেনে নে এই সত্যিটা, যে যেতে চায় তাকে যেতে দে। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। বিশ্বাস রাখ আল্লাহর উপর। আহনাফ আর তামিমের জন্য নাস্তা নিয়ে এসেছে আমেনা বেগম। ঐশী বিয়ের জন্য বেশ কিছু লেহেঙ্গা পছন্দ করেছে তামিম, সেগুলো দেখানোর জন্য এ বাড়িতে এনেছে। চাইলে ফোনে দেখানো যেত, কিন্তু ঐশীর সাথে একটাবার দেখা করার অজুহাতে এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। লেহেঙ্গাগুলো ছবিগুলো দেখে আমেনা বেগম ঐশী দুজনে ভীষণ পছন্দ হয়েছে। অর্থী বলল, আমাকে কিনে দিবা না ভাইয়া এমন লেহেঙ্গা? উত্তরে আহনাফ হেসে বলে, দেবো তো। কবে দেবে? তোমার বিয়েতে। কিন্তু আমি তো এখনো ছোট্ট, বিয়ে হতে তো দেরি আছে। এতদিন অপেক্ষা করব? হ্যাঁ, করতে হবে। না, পারবো না। তাহলে আপুর সাথে আমিও বিয়ে করব। তামিম হেসে বলল, কাকে বিয়ে করবে?